হ্যালো, কি খবর আপনাদের? নিশ্চয়ই ভালো আছেন। তো যাই হোক, আজকে মরমির এক বাচ্চা আগে এসে উপস্থিত। আমি রুম থেকে বের হয়েছি, বাথরুম করলাম। তো বাথরুম থেকে বের হয়ে হাত পা ধুয়ে আসলাম ভাত খাইতে। তো ও তো আয়সা রেডি। আয়সা মনে করেন একটা প্রস্তুতির ব্যাপার থাকে না, প্লেট নিতে হয়, ওই আবর্জনা রাখার জন্য বোন প্লেট নিতে হয়, উম, ওই খাবারের জিনিসপত্র ইয়ের ভেতর থেকে বন্দি অবস্থা থেকে উন্মুক্ত করতে হয়, প্লেট ধুইতে হয়, হাত ধুইতে হয়, তারপরে ভাত নিতে হয়, তরকারি নিতে হয়, তারপরে না খাওয়ার ব্যাপার। আবার দেখা গেছে স্টার্টিংয়ে আজকে হচ্ছে করলা ভাজি। তো করলা ভাজি তো ওরা খাবে না। ধরেন যদি শুরুতেই মাছের তরকারি নিতাম, তাহলে হয়তো দেখা গেছে তাৎক্ষণিকভাবে ভাত দেওয়া যায়। আমি তখনও মনে করেন ভাত নেই। এর মধ্যেই ওর বিষের বহিঃপ্রকাশ করে ফেলছে, শো করে ফেলছে। আমার পায়ের মধ্যে একটা এই ওর পা দিয়ে একটা ঝাপটা মারতে চাইছিল আর কি, কিন্তু আমার ভাগ্য ভালো যে আমার পায়ে লাগে নাই, পায়ের কাছাকাছি একটা জায়গা লাগছে। এবার চিন্তা করেন, যে পোষে তারে কষতে নাই। এটা যেমন মানুষ বুঝে না, প্রাণীও তো বুঝবে না। আপনি চিন্তা করেন, নিজে না খাওয়াও ওদের খাওয়াই, কিন্তু সেই জায়গায় আমাকে সে আক্রমণ করতে আসে। তাহলে বলেন তো, মানে বোঝা যায় পুরো পৃথিবীটা বেইমানি দিয়েই তৈরি করা। ছোটবেলায় কোথায় যেন পড়ছিলাম, কোনো এক কবিতার বা কোনো এক গুরুত্বপূর্ণ কথার হয়তো এক ছত্র, আলোয় ভুবন ভরা। এই কথাটা মনে হয় আসলে বই পুস্তকেই, বাস্তবে এটার কোনো নিশানা নাই, মানে সহি কোনো নিশানা নাই, আছে বলে মনে হয় না। পুরা সমাজটা একটা অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে চলতেছে। আলোর মুখ কবে দেখবে পৃথিবী কে জানে। অশিক্ষিতর কথা বাদ দেই, কিন্তু শিক্ষিত লোকেদের মাঝেও কিন্তু সেটার কোনো বহিঃপ্রকাশ নেই। কেমন যে লাগে, পৃথিবীটা বড় জঞ্জাল মনে হয় আমার কাছে। পৃথিবীটা আসলে বাসযোগ্য নাই আর, বিশেষ করে আমাদের দেশটা। আমি বুঝলাম না প্রতিহিংসার কি মাত্রা হয়। মানুষ এত কুলাঙ্গার হয় কি করে আল্লাহ জানে। আর শেখ হাসিনার জন্মদিবস পালন করতেছে তারা দেয়ালে পোস্টার রেখে ওখানে জুতা মেরে। কত নির্লজ্জ জাতি আমরা, দেখেন কত বেঈমান জাতি, কত অসভ্য জাতি। ভাই, ওই মানুষটা এই একটা জিনিস চিন্তা করে না, বিবেক খরচ করে না, যে কিরে আমারও তো মা বাবার ভুল হতে পারে, আমারও তো বড় ভাই বোনের ভুল হতে পারে। হয়, মানব জীবন ভুলে ভরা জীবন। আত্মীয় স্বজনের কেউ ভুল করতে পারে, তো তার মানে কি কোনো একটা ভুল করলে, আমি তো হাসিনার কোনো ভুল দেখি না, আমি কিন্তু আওয়ামী লীগ করি না, কিন্তু আমি হাসিনার ভুলও দেখি না। মানে এ, তাকে নির্মমভাবে দোষারোপ করা যায় এরকম কোনো দোষ দেখি না তার। আমি, মানুষ মাত্র ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা তো সবার আছে, হাসিনারও থাকতে পারে, কিন্তু রাজনৈতিক মতাদর্শে আমি তার কোনো ভুল দেখি না। মানে কোন অর্থে দেখি না, অন্যান্য রাষ্ট্রনায়কদের
তুলনায় আর কি কোনো ভুল দেখি না, বরঞ্চ সেই উত্তম মনে করি তুলনামূলকভাবে। কিন্তু তো তার প্রতি হিংসাত্মক মনোভাবে কি এতটুকু নামা যায়, এত নিচে নামা যায়? আমার তো মনে হয় না। মানে মানুষের মধ্যে খারাপ হয়, কিন্তু খারাপেরও তো একটা সীমা থাকে, কিন্তু এদের কোনো সীমা নেই। দেখেন, আমরা মা বাবা ভুল করলে মা বাপকে মেরে ফেলি না, মা বাপকে জুতা দিয়ে কিন্তু প্রহার করি না। তেমনি বড় ভাই বড় বোন আত্মীয় স্বজনের মধ্যে যারা মুরব্বী, তাদেরকে কিন্তু আমরা অপমান অপদস্থ করতে যাই না, কথা কথা এটা দিয়ে বাড়িয়েতে যাই না, ওটা দিয়ে আঘাত করতে যাই না। আর উনি হচ্ছেন একজন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী যাকে বলে। তো এরকম একটা মানুষের সাথে এই ধরনের মানে কুআচরণ কিভাবে মেনে নেওয়া যায় বলে তো? মানুষ এত নির্বোধ হয় কি করে? মনের মধ্যে যাদের এত হিংসা, এত নির্বোধতা, তারা কিভাবে তাদের পরিবার সামলায় আল্লাহ জানে। তারা পরিবারের মধ্যে সে কিভাবে মর্যাদাবান হয়, সে কিভাবে সম্মানিত হয়, তারও তো ভুল আছে, তাই না? যে মানুষটাই কুকাণ্ডটা করতেছে, তার কি ভুল নাই? সে কি ফেরেশতা? সে কি উত্তম? এই সার্টিফিকেশন কে দিছে তাকে? সে কি তা একটা পরিবার নিয়ে, একটা সমাজ নিয়ে কিন্তু সে জীবন ধারণ করে। তো তার কোনো একটা ভুলের জন্য কি তাকে জুতা মারতে আসে কেউ? তার ছোট ভাই বা ছোট বোন কিংবা তার অন্য কোনো আত্মীয় স্বজন? এরকম তো না। ভুল হলে আমরা সেটা হয়তো সমালোচনা করতে পারি বা দেখাই দিতে পারি, বলতে পারি আপনার এটা ঠিক না। কিন্তু সব জিনিস একটা একটা জঘন্যতার মাপকাঠি আছে। কিন্তু কোন ব্যাপারে কতটুকু নামা যায়, কতটুকু সর্বশেষ ধাপটা কি হতে পারে, এটার একটা বিবেক বিবেচনা থাকা চাই। এখন মানুষ পাইছে আর পাইবে, মানে প্রতিটা মুহূর্তে একটা ধ্বংসযজ্ঞ, একটা তাণ্ডব লীলার যেন উপহার আমাদের সমাজে জীবনে দেখতে পাচ্ছি। কি বলবো মানুষের এসব অসদাচরণের ব্যাপারে বা বিপরীতে? এই এই কথা প্রসঙ্গে দেখেন, আমার ওই দিন গতকালকে আর কি আমি ঢাকা গেছিলাম, পরপর 2 দিন ঢাকা যাইতে হয়েছে একটা কাজের কারণে। সেটা আপনাদের সাথে নাইবা প্রকাশ করলাম। তো আমি গতকালকে রাতে প্রায় 1টারও পরে আইসা, মনে হয় সম্ভবত 1টার পর হবে না, ঘন ঘন 1টার ঘন ঘন অবস্থায় আইসা আমি ওই যে বাড়িতে আইসা পৌঁছাইছি। তো লঞ্চ থেকে নেমে এর মাঝখানে বিড়ালটাকে 2টা ভাত দিয়ে দিই, ও ভাত নিয়ে ব্যস্ত থাকুক, তারপরে আমি আমার কথাটা বলবো। বেচারা মুখ কালো করে বসে থাকবে, এটা ঠিক হয় না। নাও, তো এবার দেখেন, আমি এর আগের দিন রাত্রে, মানে পরশু দিন রাতের কথা বলতেছি আর কি, লঞ্চঘাট থেকে নামছি। তো একজন আমার জিজ্ঞাসা করতেছে, আপনি কোথায় যাবেন? ড্রাইভার আর কি, সিএনজি ড্রাইভার। আমি বললাম যে বাকিলা। তো বলে যে হ্যাঁ, আমি বাকিলা নিতেছি, মানে হাজীগঞ্জের লোক নিতেছি। আমি বললাম যে তোমার গাড়ি কোথায়? তো বলে যে ওই যে সামনে আছে, আপনি চলেন, আমি আসতেছি, আর 2টা প্যাসেঞ্জার নিয়ে আসি। তো আমি আগাচ্ছি ধীর গতিতে। তো একটা সময় এসে এদিকে দরদাম নিয়েও কিন্তু কথা হচ্ছে। মানে ও আমার থেকে ভাড়া চাইছে 70 টাকা, মানে দিনের বেলা ভাড়া হচ্ছে 50 টাকা, আমার বাকিল আসা পর্যন্ত আর কি, লঞ্চঘাট থেকে। তো রাতের বেলার উসিলায় ওরা 10 টাকা 20 টাকা যার থেকে যা পারে বলা কোয়ার মাধ্যমে বেশি নেয়।
তো বেশিরভাগ ক্ষেত্রে 10 টাকায় দেয় মানুষ, হয়তো এর বেশি নিতে পারে না, আর হয়তো কেউ যদি মনে থেকে দেয় সেটা হচ্ছে ভিন্ন কথা। তো ও 50 টাকার জায়গা আমার কাছ থেকে 70 টাকা দাবি করতেছে, মানে ভাড়া 70 টাকা বলতেছে। তো আমি বললাম যে না, 70 টাকা না, 60 টাকা দেবো। তো 60 টাকা বলে আমি সামনে এগোচ্ছি, তো পিছন থেকে সে এসে আমারও বলতেছে, ভাই 70 টাকা দিয়েন, হ্যাঁ, এই প্যাসেঞ্জার তো পুরা নিতে পারতাম না মনে হয়, পোষাইতো না গেলে। তখন যখন ওই অনুরোধের সহিত বলল, একটু মায়াময় কণ্ঠে বলল, তো মেনে নিলাম যে 10 টাকা যাক, কতভাবেই তো এরকম খরচ হয়। তো আমি মেনে নিলাম। তো আমার গাড়ি দেখাই দিল, আমি গাড়িতে গিয়ে বসলাম। এখন দেখি যে ওর কোনো দেখা নেই। এখন এদিকে আমার আবার দেরি করারও সুযোগ নেই, কেননা আমি পরের দিন আবার কিন্তু ঢাকা যাইতে হবে আমার। তো এখন যদি সকালে তাড়াতাড়ি উঠতে না পারি, ঘুম যাইতে না পারি, যত তাড়াতাড়ি বাসায় আসবো ততই তো আমার সময়টা আমার কাজে লাগবে বেশি। তাই আমি বললাম যে, প্যাসেঞ্জার একজন ছিল, ওকে বললাম যে আমার ভাগিনার বয়সের সমান হবে আর কি, 23, 24, 25 এরকম, মোবাইল চালাইতেছে। তো এর মধ্যে আমি ওকে বললাম যে দেখো, আমি চলে যাচ্ছি, ও আসলে একটু বইল যে মানে আমার পরের দিনও ঢাকা যাইতে হবে, তো আমার কিন্তু সময়ের গুরুত্বটা বেশি আজকে। তো আমি চলে যাচ্ছি, ওকে বইল যে কোনো কিছু মনে না করতে। তো ছেলেটা মাথায় সম্মতি দিল আর কি, মুখে কিছু বলে নাই। তো আমি চলে আসলাম। প্রথমে ভেঙে ভেঙে আসছি আর কি, অটোরিকশাতে করে আসলাম কালীবাড়ি, কারণ সে বলছে কালীবাড়ি যাবে ওই সময়। আমি কালীবাড়িতে উঠলাম। পরে দেখি যে সে আবার বাস স্ট্যান্ডেও ডাকা শুরু করছে কালীবাড়ি আসা। আমি বললাম যে আপনি কি বাস স্ট্যান্ডেও যাবেন? বলে যে হ্যাঁ। আমি বললাম যে আচ্ছা চলেন। আমি আর নামলাম না আর কি। ও এর মধ্যে আবার কি বেশ কিছুক্ষণ আবার অপেক্ষা করলো, যাত্রীর জন্য কোনো যাত্রী নেই, কারণ মানুষের চেয়ে গাড়ি বেশি আমাদের এলাকায়, অন্য এলাকায় কিরকম জানি না। এই যে অটো রিক্সা একটা বার হয়েছে, এটা বার হইয়া মানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে। অল্প দামে যে কেউ নিয়ে মানে হয় ভাড়ায় নয় কিনে এই রাস্তা নেমে যায়। 1 লক্ষ টাকা হইলে একটা অটো রিক্সা পাওয়া যায়। তো ওই কর্মসংস্থানের জন্য অল্প বয়স্ক ছেলেরা এই যে হুটহাট করে ইয়াতে নেমে যায়, আর বয়স্করা তো আছেই, তাদের তো চাহিদা আরও বেশি। স্ত্রী সন্তান আছে, সংসারে চাহিদা আছে, সেটা পূরণার্থে একটা কাজ করতে হয়। তো যাই হোক, তো সে আমাকে আরেক গাড়িতে তুলে দিল, যেহেতু দেখতেছে তার মানে যাত্রী হচ্ছে না। সে যেহেতু আসলে কালীবাড়ি আসার কথা, কিন্তু পরে ভাবলো যে যাত্রী পাইলে সে হয়তো বাস স্ট্যান্ডও যাবে। এখন যেহেতু সে তার উদ্দেশ্য সফল হচ্ছে না, সে আমার অন্য গাড়িতে তুলে দিল, আমি চলে আসলাম উঠে, পাশাপাশি আইসা দাঁড়াইছে আর কি গাড়িটা। তা আমি বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে আসার পরে নাও, বাস স্ট্যান্ডে আসলাম, আসার পরে একটা সিএনজিতে উঠলাম, দাম দস্তুর করে 40 টাকা, মানে ভাড়া হচ্ছে 30 টাকা দিনের বেলা, তো ও 40 টাকা নিচ্ছে। তো টোটাল আমার খরচ হয়েছে 60 টাকা, মানে 50 টাকার ভাড়া, লঞ্চঘাট থেকে বাকিলা আর কি। সেই হিসাবে আমি ওখানে দিলাম 10 টাকা, 10 টাকা, 20 টাকা, আর এখানে 40 টাকা, 60 টাকা। তো 10 টাকা বেশি গেল রাত উপলক্ষে। আচ্ছা, এখন ওই যে বললাম গতকালকে রাতের কথা, যেটা গতকালকে রাত্রে কিন্তু ওই যেহেতু আজ গতকালকে রাত্রে আর তাড়া ছিল না আমার আসার ক্ষেত্রে,
5-10 মিনিট এদিক সেদিক হলে তো কোনো সমস্যা না, যেহেতু পরের দিন আর কোনো তাড়া নাই, কোনো কমিটমেন্ট নাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, বা অন্য কোনো জরুরি কাজকর্ম নাই। তো এবার ওখান থেকেই ডাইরেক্ট আসবে এরকম চিন্তা করলাম। ওমা, গতকালকে রাতে ওই আগের ছেলেটার, পরশুদিনের সেই ছেলেটা সে আমার পিছনে হাঁটে আসতেছে। মানে একরকম আমার বলবে বলবে, আবার কি যেন মানে লজ্জা মনে করি সম্ভবত বলতে পারতেছে না। আমি পিছনে তাকাই ওর চেহারা দেখতেছি। আমি বললাম যে ও তুমি। তো ওর কাছ থেকে উম, আবারও কিন্তু ওরে একটা সান্ত্বনা মনোভাব বা তাকে খুশি করার একটা চেষ্টা ছিল, কারণ ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, ভুল ভাবতে পারে আমাকে নিয়ে যে কেমন চরিত্রের স্বভাবের দিক থেকে। তা আমি আমার চরিত্র এবং স্বভাবের ক্ষেত্রে কিন্তু খুব ওয়াকেবহাল থাকি সবসময়, কারণ কোনো ভুল ভ্রান্তি জীবনযাপন করা আমার সহ্য হয় না। তা আমি ওকে বললাম যে তোমাকে কি ওই ছেলেটা বলছে গতকালকে আমি যে যে কি কারণে চলে গেছি? তো ও কিন্তু মুখে সায় দিতেছে না, এমনি মাথায় কেমন যেন একটা হালকা সায় সায় ভাব। তো এখন হইল কি, ও ভাত খাচ্ছে না আর, তো দেখি একটু মাছ দেই ফাঁকে ফুঁকে। তো এবার আমি বললাম যে তোমার গাড়ি কোথায়, আজকে তো কোনো সমস্যা নাই। তো বলে যে ওই যে সামনের গাড়িটার আগের গাড়িটা আমার, গিয়ে বসে। তো আজকেও মানে ওর একই অবস্থা, প্যাসেঞ্জার পাচ্ছে না। তো এর মধ্যে ওই আরেকজনকে বলে রাখছে, মানে যে হয়তোবা 3 জন অলরেডি সে সেট করে ফেলছে। 3 জন যাত্রী সেট করার পর এখন আর 2 জনের অপেক্ষা আছে। তা আমি এর ফাঁকে দিয়ে আবার গাড়ি থেকে নেমে একটুখানি বসে আবার গাড়ি থেকে নেমে পানি খাইতে গেছিলাম। প্রচুর পানি তৃষ্ণা ছিল আর কি। তো পানি খেয়ে যখন বের হইলাম, এমন সময় একটা লোক এসে বলতেছে, আহ, আপনি কই যাবেন? আমি বললাম যে বাকিলা। তো বলে যে না, বলে যে আসেন আমার সাথে। আমি বললাম যে না, আমার গাড়ি ঠিক করা আছে। বলে যে ওই গাড়ি, যে গাড়ি ঠিক করছেন বলতেছে এই গাড়ি না, এই গাড়ির ড্রাইভারে আমাকে বলছে আপনাকে নিয়ে যাইতে। তো তার মানে আমি বুঝলাম ও আসলে আর অন্য কোনো যাত্রী এখনো ম্যানেজ করতে পারে না আর কি। সেজন্য ওর মুখ আমাকে দেখায় না আর কি, ওই ওর সাথে আলাপ করে আমার বিষয়টা সমাধান করলো আর কি। তো আমি গেলাম। তা আমি এর সাথে আর কথা বলি না ভাড়া সম্পর্কে, উঠে গেলাম। ভাবলাম যে একজন না একজন তো অন্তত থাকবো, বাকিলা না আমার, সে যা দেয় আমিও তা দেব। তো না, ভাড়ার কথা না বলেই বসে গেলাম। 3 জন উপস্থিত ছিল, আমি সহ 4 জন। এখন বাকিলা আসার পরে হয়ে গেল গ্যাঞ্জাম। এর মধ্যে আমরা 4 জন কালীবাড়ি আসার পরে একটা হুজুর টাইপের যাত্রী সে পাইছে। তো সে কালীবাড়ি থেকে হাজীগঞ্জ যাবে। আহ, ভাড়া পড়ে কালীবাড়ি থেকে হয়েছে দিনের বেলা 10 টাকা, আর এদিকে 30 টাকা, বাকিলা পর্যন্ত 40 টাকা, বাকিলা থেকে হাজীগঞ্জ 20 টাকা, মানে 60 টাকা হচ্ছে ওর ভাড়া। তো ও বলতেছে আমি 60 টাকাই দেব, এর বেশি 1 টাকাও না। তো প্রথমে ড্রাইভার রাজি হচ্ছে না, পরে শেষ পর্যন্ত ডাক্কা উঠাইলো আর কি। বিষয় নিয়ে উঠার পরে ওদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে গেছে আর কি, যে আপনি এটা চাইলেন কেন? ও বলে যে এই কারণে চাইছি, এরকম। তো একজন আবার থামাইয়া দিল কথাটা, বলে ভাই যা হয়েছে হয়েছে। তো চুপ হয়ে গেল। এর মধ্যেই, চুপ হওয়ার আগেই, মানে এই যুক্তিতর্কের খেলায় আমি একটু জ্ঞান দিলাম আর কি, বিষয় ভিত্তিকভাবে, যে ভাই আপনি যদি রাতের উসিলায় ভাড়া নেন প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে, আপনার হয়তো লাভ হয়, কিন্তু যারা রাতের বেলায় এরকম পর্যায়ক্রমে নানান প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি ফিরে অথবা গন্তব্যে যায়, অন্য কোনো প্রয়োজনের কাজে যায়, তো এরকম প্রত্যেক পর্বে পর্বে কত এরকম বেশি দেওয়া যায় আপনি বলেন? মানুষের লিমিটেড ইনকাম, বিশেষ করে চাকরিজীবীদের তো একবারে গদবাঁধা ইনকাম না, তাদের তো একেবারে প্রতিটা কদম হিসাব করে করে মনে করেন ফেলতে হয়। কোনো একদিন একটু বাড়তি খরচ হয়ে গেলে
সেটাকে আবার অন্য দিন আরেকটা কম করে মেকআপ দিতে হয়, ব্যাকআপ দিতে হয়। এখন এরকম নানান যুক্তি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আমি অনেকটা সুরাহা করে দিলাম আর কি। এখন সবাই চুপ। তো এবার আমি আয়সা মানে ওই 5 জন যাত্রীর মধ্যে আমি কিন্তু প্রথম বাকিলাতে এসে নামলাম, আর সবাই ওই কেউ বলাখাল যাবে, কেউ হাজীগঞ্জ যাবে। এখন আমি ওরে, আমার ভাঙটি ছিল না, ভাঙটি থাকলে হয়তো এই ব্যাপারটা হইতো না। তো ভাঙতি না থাকার কারণে 200 টাকার নোট দিলাম ওকে। ও আমাকে ফেরত দিল 120 টাকা, মানে 80 টাকা সে ভাড়া রাখছে, কিন্তু দিনের বেলায় সে ভাড়া হচ্ছে 50 টাকা। এর এক বিন্দু এদিক সেদিক নাই। অন্য আরেকজনে যদি এই গল্পটা বলতে যায়, বাড়িয়ে কমিয়ে বলবে নিজের স্বার্থের কারণে, কিন্তু আমার হচ্ছে সলিড কথা। তো ভাড়া হচ্ছে 50 টাকা, আর ও রাখছে আমার থেকে 80 টাকা। এখন আমি প্রথমে ভাবলাম মনে 50 টাকায় রাখছে, ওই আমি যে জ্ঞান দিলাম সেই জ্ঞানের কারণে ভাবলাম যে 100 টাকার নোট আর 50 টাকার নোট দিছে, 50 টাকায় 50 টাকায় রাখছে, বেশি রাখে। এখানে হয়ে গেছে হিতে বিপরীত, উল্টা। তো কিভাবে বুঝলাম? ওই অন্ধকারের মধ্যে আমি একটু চোখ বুলে দেখছি ওটা আসলে 50 টাকার নোট না, নোটটা হচ্ছে 20 টাকার। মানে 120 টাকা দিছে সে আমাকে, 100 টাকার নোট আর 20 টাকার নোট। তো আমি 2 কদম পিছনে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, 80 টাকা কিভাবে রাখলেন? বিবেক খরচ করছেন? এতক্ষণ কি জ্ঞান দিলাম? তো বলে যে, কি জ্ঞান দিছেন? আমি বললাম যে এই যে এতক্ষণ এতগুলা যে কথা বললাম, কি বুঝাতে চাইলাম বুঝেন না আপনি? আমি বললাম যে ভাড়া দিনের বেলা 50 টাকা, আপনি আমার থেকে 10 টাকা রাতের উসিলা যদি বেশি রাখেন তাহলে ভাড়া হয় 60 টাকা। আপনি 80 টাকা কিভাবে রাখলেন? এর মধ্যে আরো 2 কথা 3 কথা হয়েছে, কিন্তু সেগুলো এতটা গুরুত্বপূর্ণ না, সেই জন্য ওগুলো বলতেছি না আর কি। যেমন মাঝখানে এক জায়গায় বলছিলাম মানুষের যে কি বুঝলাম না, উচিত কথা বলতেই চায় না। এই কথাটা বলছি ওই যে বাকি প্যাসেঞ্জারদের উছিলা। যেমন একটু আগে কিন্তু আমি ওই যে মাওলানা বা হুজুর টাইপের ওই লোকটার পক্ষ নিয়ে কিন্তু উচিত কথাটা বলছি, মানে তার পক্ষে কথাটা পড়লেও কিন্তু আমি উচিত কথা বলছি। এর মানে এই না যে আমি আমার স্বার্থ সংশ্লিষ্টতার কারণে তার পক্ষ নিয়ে কথা বলছি। তো এবার আমি যখন ওদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যে উচিত কথা বলার আসলে লোক নাই দুনিয়াতে, তো এবার ওরা উচিত কথা বলতে যে উল্টা আমার বিপক্ষে বলা শুরু করছে। দুইজনে নাক গলাইছে, কিন্তু দুইজনেই ওই 80 টাকাকেই মানে উপযুক্ত বলল। এখন বলেন, হইল? আমি তো ওদের কাছ থেকে ইনসাফ দাবি করছি। ওরা ড্রাইভারের পক্ষ নিয়ে আমাকে ঠকানোর কথা তো বলতে বলিনি। এখন দেখেন, আমি বললাম যে প্রত্যেকটা কাজে কর্মে একটা হিসাব নিকাশ আছে। আপনি আমার থেকে বেশি নিয়ে 10 টাকা বেশি নিয়ে কি করবেন? 20 টাকা বেশি নিয়ে কি করবেন? দেখেন, তেমন বিরাট কিছু করতে পারবেন? মাঝখান দিয়ে বাড়তি আমার কাছে আপনি খারাপ হয়ে গেলেন, আমার অন্তরের থেকে একটা বদদোয়া পাবেন। আর দুনিয়ার পরে আখেরাতে তো বান্দা থাকলেন, অন্যায়ভাবে আপনি আমার থেকে 20 টাকা বাড়তি নিলে এই 20 টাকার দাবি আমি যদি করি, আপনার মাপ নাই, ছাড় পাবেন না। এখন যার অন্তরে বিষ,
হ্যাঁ, তারে আপনি কি দিবেন ইমানের শীষ বলেন। তো শেষ পর্যন্ত আমি ওর কাছ থেকে রেহাই পাইছি 70 টাকা দিয়ে আর কি। মানে এতগুলা কথা বলার পরে জ্ঞান বুদ্ধি যুক্তি তর্ক, আবার ওই যে বলদ মার্কা ওই প্যাসেঞ্জারদের উপযুক্ত কথার আশা আকাঙ্ক্ষা করে শেষ পর্যন্ত মাত্র আমার 10টা টাকা সেভ হয়েছে। তো এবার বলেন মানুষ কোথায় আছে? মানুষের কোনো নীতি নৈতিকতাই নেই। আপনি যেখানে যাবেন, ওই যে লঞ্চে উঠলে কি দুনিয়া পাল্টে যায়? বাংলাদেশেই তো থাকে। কিন্তু লঞ্চে যেটা খাইতে যাবেন আপনি, প্রত্যেকটা খাবারের বেশি দাম দিয়ে কিনতে হবে, আপনার খাইতে হবে। দেখেন, বাইরে 1 কাপ চা হচ্ছে 10 টাকা, একই চা লঞ্চের মধ্যে 20 টাকা। ওই পরিমাণ একটু কম দেয়, পানি কিন্তু পরিমাণ একটু কম থাকে, কিন্তু হয়তো স্বাদটাই সামান্য একটু বেশি থাকে। এটা ওই বাইরে খাইলেও আপনি যদি দোকানদারকে বলেন যে আপনি পানি কম দিয়ে অন্য জিনিস মাল মেটেরিয়াল যা আছে, চিনি দুধ অন্য সব কিছু ওই ওইটাই দিবেন, কিন্তু পানি কম দিবেন, তাহলে দেখেন ও চাও কিন্তু খাইতে ওরকমই লাগবে, ওই লঞ্চারটার মতোই লাগবে, কিন্তু ডাবল টাকা নিয়ে নেয়। পাউরুটির 2টা ফিসের ভিতরে একটা ডিম দিয়ে ভাজি, মানে ওই ভেজে ইয়েতে কি জানি বলে, রুটি ভাজে যে রুটি ভাজার ওই পাত্রের মধ্যে ভেজে 50 টাকা নিয়ে নিল আমার কাছ থেকে। তো এটা হচ্ছে পরশুদিনের ঘটনা। গতকালকে আমি চা খাওয়ার উছিলায় একজনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই যে ডিম পাউরুটি যে আপনি ভাজি করে রাখছেন এটার দাম কত? বলে যে 40 টাকা। তো এও কি লাভ করে না? এও কিন্তু জুলুম করতেছে, কিন্তু দাম কিন্তু বস্তুতে আসলে 40 টাকাও না, 30 টাকা রাখলে মোটামুটি সাফিসিয়েন্ট হয়। কিন্তু এও কিন্তু বাড়তি লাভ করতেছে, 10 টাকা বাড়তি লাভ করতেছে, কিন্তু আবার যে 30 টাকা বিক্রি করবে তারও কিন্তু লাভ থাকবে, কিন্তু লাভের মধ্যে আরো 10 টাকা সে বেশি খাচ্ছে, 40 টাকা। এখন দেখলাম যে ওই লোকে আমারে প্রায় পাক্কা 20 টাকা ঠকাইছে, ওই যে আগের দিনের প্রথম দিনের। তাহলে এবার বলেন, মানে কোথায় নীতি নৈতিকতা, মানুষের ইমান কোথায় গিয়ে নামছে? দেখেন, যে কোন একটা উসিলায় মানুষকে কিভাবে ঠকানো যায় সবার শুধুই পায় তারা। মনে করেন একটা খাবার খেতে গিয়ে যদি আমি 20 টাকা লসে পড়ে যাই, মানে লসের খাতা অতিরিক্ত 20 টাকা হয়, তাহলে এভাবে কিভাবে জীবন ধারণ করা? তো পুরা দুনিয়াটা চলতেছে আসলে বেইমানিতে। আর এই কথাটা আনলাম এই কারণে যে বেইমানি সবার অন্তরে, কিন্তু দোষ হয়ে যায় ওই যে অপেক্ষাকৃত তুলনামূলকভাবে যে বরঞ্চ অনেক ভালো। আর সেই ভালোত্বের নমুনা হিসাবে ওই যে আমি শেখ হাসিনার কথাটা বলতে চাই আর কি। শেখ হাসিনা যত দোষে থাকুক, কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে অনেকের থেকে ভালো, সবার থেকে ভালো বলা যায়। তো এই হলো আমাদের দুনিয়া। আমরা ভালোটা চিনি না, উচিতটা চিনি না, উচিত কথা বলি না। আয় 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 আয়, কই গেলি? আয় আয় আয়, আয়ো আয় আয়, ওই যে
মেঘ গুড়ুম গুড়ুম করতেছে। একটা ঢালাও বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, কারণ কয়েকদিন তো বেশ গরমই গেল। আজকে এমনিই তরকারির মজা নাই, আর একটু দেরি করেই খাইতে আসছি, তো সবকিছু মিলে এরপরে মাঝখানে এই যে লম্বা কথা বলতে গিয়ে খাবারটা একবারে বাজে হয়ে গেছে, এখন ওর ভিতরে যাইতে চায় না। তো যাই হোক, আমি এখানেই সমাপ্তি করি, আর লম্বা করে লাভ নাই।